হ্যালো ফ্রেন্ডস, তো পড়ছি আমরা ভারতের সংবিধানকে। ভারতের সংবিধান থেকে এটা 23 নম্বর ভিডিও। তো আমরা ভারতীয় সংবিধানকে ওয়ান লাইনার কোশ্চেনের মাধ্যমে পুরোপুরি কমপ্লিট করার চেষ্টা করছি। 700-এর থেকেও বেশি কোশ্চেন রয়েছে টোটাল ভারতীয় সংবিধান থেকে, এবং যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট হবে। মূল সেই কোশ্চেনগুলো আমরা আলোচনা করে নিচ্ছি, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে এবং আমাদের পরীক্ষার প্রস্তুতিতে হেল্প করতে পারে। রাজ্যপাল দায়বদ্ধ থাকেন কার কাছে? রাজ্যপাল তিনি রাষ্ট্রপতির কাছে সবসময় দায়বদ্ধ থাকবেন। রাষ্ট্রপতির কাছে সবসময় কৈফিয়ত দিতে হবে। রাজ্যপাল তার পদত্যাগপত্র জমা দেবেন কাকে? রাজ্যপালকে নিয়োগ করেছিল রাষ্ট্রপতি, তো রাষ্ট্রপতির কাছে গিয়েই তিনি তার পদত্যাগপত্র জমা দেবেন। কে? রাজ্যপাল। ঠিক আছে, তো রাজ্যপালকে নিয়োগ করেছিলেন কে? রাষ্ট্রপতি নিয়োগ করেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে। এবং রাজ্যপাল যদি পদত্যাগ করতে চান তিনি রাষ্ট্রপতির কাছেই যাবেন। আর রাজ্যপালকে শপথ পাঠ করিয়েছিলেন কে? না ওই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি। ওকে, কোনো রাজ্যে নিজের ইচ্ছায় রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করতে পারেন কি? তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ করতে পারেন কোনো রাজ্যে, সেটা কে? না তিনি হলেন রাজ্যপাল। তাহলে রাজ্যপাল ফোন করবেন রাষ্ট্রপতিকে যে এই রাজ্যে নিয়মকানুন মানছে না। রাষ্ট্রপতি বলবেন ওকে ওকে, আমি রাষ্ট্রপতি শাসন জারি করে দিচ্ছি, দাঁড়াও। রাজ্যপাল যাদের শপথ বাক্য পাঠ করান, রাজ্যপাল শপথ বাক্য পাঠ করাবেন কাকে? রাজ্যের মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মন্ত্রিসভার সদস্য বলতে বোঝাচ্ছে যে রাজ্যের মন্ত্রিসভার সমস্ত সদস্যদের তিনি রাজ্যপাল শপথ বাক্য পাঠ করাবেন। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে শপথ বাক্য পাঠ করাবেন। রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের সমস্ত সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন কে? না রাজ্যপাল। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মনে রাখতে হবে আমাদের। অধস্তন আদালতের বিচারপতি নিয়োগ করেন। হাইকোর্টের নিচে যেসব কোর্টগুলো থাকবে সেখানকার বিচারপতিদের রাষ্ট্রপতি আর নিয়োগ করবেন না, হাইকোর্ট পর্যন্ত নিয়োগ করছেন রাষ্ট্রপতি, বাদবাকি তার নিচে ওই রাজ্যের রাজ্যপাল। দণ্ড হ্রাস করতে পারেন আমাদের এই রাজ্যপাল, যে কোনো রাজ্যের রাজ্যপাল, অথবা কোনো দণ্ডকে, কাউকে কোনো দণ্ড দেওয়া হয়েছে সেটা স্থগিত রাখতে পারেন অথবা মার্জনা করতে পারেন। কিন্তু কাউকে মৃত্যুদণ্ড যদি দেওয়া হয় সেই শাস্তি মুকুব করতে পারেন না রাজ্যপাল, সেটা একমাত্র করতে পারেন রাষ্ট্রপতি। রাজ্যপাল রাজ্য বিধান পরিষদে মনোনীত করতে পারেন কতজন সদস্যকে? কোনো রাজ্যে রাজ্য বিধান পরিষদ থাকলো, সব রাজ্যে তো থাকে না, যে রাজ্যে রাজ্য বিধান পরিষদ থাকে সেই সব রাজ্যগুলোতে রাজ্যপাল মনোনীত করতে পারবেন কতজন সদস্যকে? বিধানসভা কিন্তু নয়, রাজ্য বিধান পরিষদ, বিধান পরিষদে নিয়োগ করতে পারেন 1/6 সদস্যকে। তার মানে যতজন সদস্য থাকবে তার 1/6 সদস্যকে, মানে 1/6 বলা যেতে পারে, এতজন সদস্যকে মনোনীত করতে পারেন ওই রাজ্যের রাজ্যপাল। মনে রাখতে হবে বিধানসভা কিন্তু নয়, বিধান পরিষদে। ওকে, এবারে তাহলে এটা কাটাকাটি করলে 6 × 1 = 6, 4 × 0 = 6 × 36, 6 × 7 = 42, প্রায় 17 জন, অর্থাৎ 100 জনে, প্রতি 100 জনে প্রায় 16 থেকে 17 জন নিয়োগ করতে পারবে। সেটা 1/6 বললে সবচেয়ে ভালো হবে, 1/6 এটা মনে রাখলেই হবে। ঠিক আছে, 16 থেকে 17% মানুষকে বা সদস্যকে বিধান পরিষদে নিয়োগ করতে বা মনোনীত করতে পারেন রাজ্যপাল, ওই রাজ্যের রাজ্যপাল। নেক্সট কোশ্চেন কি আছে? রাজ্যের সমস্ত শাসনতান্ত্রিক ক্ষমতা ভোগ করেন কে? না রাজ্যের সমস্ত শাসনতান্ত্রিক ক্ষমতা ভোগ করবেন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী তার ক্যাবিনেটের সঙ্গে, অর্থাৎ তার ক্যাবিনেটও সেই শাসন ক্ষমতা ভোগ করবে এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রী। রাজ্য বিধানসভায় কোনো দলই যদি সংখ্যাগরিষ্ঠতা না পায়, এখন রাজ্য বিধানসভায় ভোট হলো, তো সেই ভোটে সংখ্যাগরিষ্ঠতা কেউই পেল না, অর্থাৎ দেখা যাবে বিধানসভাতে মোট সদস্য সংখ্যা 200। ওকে, তাহলে সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে কি করতে হবে? না 101 পেতে হবে। তাহলে একটা যে কোনো দলকে 101 পেতে হবে, তবেই সে জিততে পারবে। কিন্তু কোনো দলই সেটা পায়নি। দেখা যাবে 3টে দল দাঁড়িয়েছে, একটা দল পেয়েছে 70, আর একটা দল পেয়েছে 80, 8 7 15 150 হয়ে গেল, আর একটা দল পেয়েছে 50। তাহলে কেউই তো 101 পেল না। তাহলে কে সরকার গড়বে? রাজ্য সরকার গড়বে কে? সেটা নির্বাচন করবেন রাজ্যপাল। ওকে, তাহলে রাজ্য বিধানসভায় কোনো দলই যদি সংখ্যাগরিষ্ঠতা না পায় সেক্ষেত্রে রাজ্যপাল নিজ ক্ষমতা বলে মুখ্যমন্ত্রী পদে নিয়োগ করতে পারেন তার মনোনীত কোনো ব্যক্তিকে। কিভাবে? না সর্ববৃহৎ আসনপ্রাপ্ত নেতা বা নেত্রীকে। এখানে সবচেয়ে বেশি পেয়েছে কে?
70, 80, 50-এর মধ্যে সবচেয়ে বেশি পেল 1 নাকি 2 নাকি 3 নম্বর ব্যক্তি? না, এখানে 2 নম্বর ব্যক্তি কে আছে? এই 2 নম্বর ব্যক্তি 80 পেয়েছে। তাহলে এখান থেকে রাজ্যপাল চাইলে মুখ্যমন্ত্রী নির্বাচন করতে পারেন। তাহলে এটা একটা কন্ডিশন হয়ে গেল। অথবা অন্য দলনেতা বা নেত্রীকে, অর্থাৎ তিনি যদি চান এই 70 বা 50 লোককেও কিন্তু করতে পারে, কেন কি কেউই কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। মনে থাকবে। রাজ্য মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বন্টন করেন কি? এবারে রাজ্য মন্ত্রিসভা যখন গঠন হবে, তো বিধানসভাতে কোনো দল জিতে গেল, এখান থেকে যখন মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বন্টন করবে, কোন ব্যক্তি বা কোন এমএলএ কোন মন্ত্রী পদ নেবেন, সেটা বন্টন করবেন কে? না রাজ্যপাল। তো বন্টন করছেন রাজ্যপাল, কিন্তু রাজ্যপাল নিজের মতামতে বন্টন করছেন না, তিনি মুখ্যমন্ত্রীর সুপারিশ অনুযায়ী বন্টন করছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী ফোন করে বলছেন রাজ্যপালকে অমুক লোককে অমুক মন্ত্রী করে দিন, তখন রাজ্যপাল বলবেন যে অমুক ব্যক্তি আপনি চলে আসুন, আপনাকে এই দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ রাজ্যপালই বলছেন, কিন্তু মুখ্যমন্ত্রী পুরো চাবিটা কার কাছে আছে? না মুখ্যমন্ত্রীর কাছে আছে। মুখ্যমন্ত্রী তার কাজের জন্য দায়ী থাকেন কার কাছে? মুখ্যমন্ত্রী যা কাজ করবেন তার জন্য কৈফিয়ত দিতে হবে কার কাছে? বিধানসভার কাছে। কেন কি বিধানসভা থেকেই তো তিনি নির্বাচিত হচ্ছেন। মুখ্যমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? না একজন এমএলএ হতে গেলে যত বয়স লাগে, এমএলএ হতে গেলে বয়স লাগে কত? এমএলএ হতে গেলে বয়স লাগে 25, তো মুখ্যমন্ত্রীও তাহলে 25। ওকে, তাহলে বোঝা গেল মুখ্যমন্ত্রী কার্যকালের মেয়াদ কত? না বিধানসভার মেয়াদ যতদিন, বিধানসভার মেয়াদ কত? 5 বছর। তাহলে মুখ্যমন্ত্রী কার্যকালের মেয়াদও 5 বছর। রাজ্য আইনসভায় সংখ্যাগরিষ্ঠতা হারালে, এবারে সংখ্যাগরিষ্ঠতা তিনি দেখা যাবে অনেকগুলো ভোট জিতেছিলেন, সবচেয়ে বেশি ভোট জিতেছিলেন, অর্থাৎ তার তরফ থেকে দেখা যাবে 200 জনের মধ্যে 101 জন এমএলএ জিতেছে, তাহলে তিনি এখন মুখ্যমন্ত্রী সেই হিসাবে। এবারে 101 থেকে -2 হয়ে গেল, এখন দিয়ে হয়ে গেল 99, তাহলে তো তিনি আর সংখ্যাগরিষ্ঠতার মধ্যে নেই, সবচেয়ে বেশি ভোট তো তিনি আর পেয়ে নেই, সবচেয়ে বেশি এমএলএ তো তার দলের নেই। তাহলে তখন কি হবে? না তিনি সংখ্যাগরিষ্ঠতা হারালেন, আর সংখ্যাগরিষ্ঠতা হারালে তাকে পদত্যাগ করতে হবে। কাকে? মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, এবং তার সঙ্গে অন্যান্য যেসব মন্ত্রী আছে সবাইকে। রাজ্য সরকারের প্রধান মুখপাত্র কাকে বলা হয়? রাজ্য সরকারের তরফ থেকে প্রধান মুখপাত্র যদি বলা হয়, তিনি হলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের সঙ্গে মন্ত্রিসভার যোগসূত্র স্থাপন করেন কে? না রাজ্যপালের সঙ্গে মন্ত্রিসভা কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু যোগসূত্র স্থাপন করবেন মুখ্যমন্ত্রী, তিনি হবেন মিডিয়েটর, তিনি সবকিছু বলবেন রাজ্যপালকে এবং মন্ত্রিসভার বাদ বাকি সমস্ত মন্ত্রীদেরকে। স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে? স্বাধীন ভারতের ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কিন্তু সুচেতা কৃপালনী, এবং কোন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হয়েছিলেন? না উত্তরপ্রদেশ। তাহলে উত্তরপ্রদেশ সবচেয়ে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী পেয়েছিল। স্বাধীন ভারতের প্রথম দলিত মুখ্যমন্ত্রী, এবারে দলিত মানে কাস্ট থেকে, কুমারী মায়াবতী। তাহলে এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাজ্য বিধান পরিষদ সম্পর্কে বলা আছে কত থেকে কত নম্বর ধারায়? না 168 থেকে 213 নম্বর ধারায় রাজ্য বিধান পরিষদ সম্পর্কে বলা আছে। নেক্সট কোশ্চেন কি আছে? রাজ্য আইনসভার উচ্চকক্ষকে কি বলা হয়? না রাজ্য আইনসভার উচ্চকক্ষে বলা হচ্ছে বিধান পরিষদ, আর নিম্নকক্ষ কি বলা হয়? না বিধানসভা। মনে থাকবে ভারতের মোট রাজ্য কটি বর্তমানে? 28টি। তো 28টি রাজ্যের মধ্যে বিধান পরিষদ কিন্তু সব রাজ্যে নেই। সব রাজ্যে বিধানসভা থাকবে, এটা কম্পালসারি, কিন্তু বিধান পরিষদ যে থাকবে তার কোনো কথা নেই। তো কোন কোন রাজ্যে বিধান পরিষদ আছে? না মোট 6টি রাজ্যে। কোশ্চেন আসতে পারে কটি রাজ্যে? না মোট 6টি রাজ্যে বিধান পরিষদ আছে, মানে উচ্চকক্ষ, রাজ্যের উচ্চকক্ষ। এবারে কোন কোন রাজ্যগুলো? সেগুলো অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটকা, মহারাষ্ট্র, তেলেঙ্গানা আর উত্তরপ্রদেশ। ওকে, তাহলে মোট 6টি এই রাজ্যে রাজ্য বিধান পরিষদ আছে। তাহলে পরীক্ষায় আসতে পারে 4টে অপশন দিয়ে দেওয়া হলো, তার মধ্যে বলা হলো এর মধ্যে কোন রাজ্যে বিধান পরিষদ নেই, এটাও হতে পারে। আবার 4টে অপশন দেওয়ার পরে এরকমও বলা থাকতে পারে এদের মধ্যে কোন রাজ্যে বিধান পরিষদ আছে, তখন এই 6টি রাজ্যের মধ্যে যে কোনো একটা দেওয়া থাকবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আছে কেন্দ্রীয় পার্লামেন্টে রাজ্যসভা যেরকম সেরকম রাজ্যে কে থাকতে পারে? এটা মতো হবে। তাহলে কেন্দ্রীয় পার্লামেন্টের রাজ্যসভার মতো রাজ্যে যেটা থাকে সেটা হচ্ছে বিধান পরিষদ। কেন বলা হচ্ছে? না কেন্দ্রীয় পার্লামেন্টে উচ্চকক্ষ রাজ্যসভা, ঠিক একইভাবে রাজ্যের ক্ষেত্রে উচ্চকক্ষ বিধান পরিষদ।
আবার কেন্দ্রীয় পার্লামেন্টে তাহলে নিম্নকক্ষ কি না লোকসভা, আবার রাজ্যের ক্ষেত্রে সেটা নিম্নকক্ষ কি না বিধানসভা। বিধানসভা, বিধান পরিষদ হচ্ছে উচ্চ কক্ষ। বিধান পরিষদের সদস্য হতে গেলে কমপক্ষে বয়স হতে হবে 30। তাহলে বিধানসভাতে কমপক্ষে লাগবে 25, বিধান পরিষদে কমপক্ষে লাগবে 30, মুখ্যমন্ত্রী হতে গেলে কমপক্ষে হতে হবে 25। রাজ্য বিধানসভায় কমপক্ষে সদস্য থাকতে হবে কতজন না রাজ্য বিধানসভায় কমপক্ষে সদস্য থাকতে হবে 60 জন। তাহলে একটা রাজ্যে বিধানসভা যখন আছে তাহলে মিনিমাম তার ক্যাপাসিটি হতে হবে 60 জন সদস্য। কোথা 60 জন সদস্য কি হবে না MLA, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আর একটি রাজ্যে সর্বাধিক, এটা তো গেল মিনিমাম, একটি রাজ্যে ম্যাক্সিমাম বিধানসভা সদস্য থাকবে 500 জন আর মিনিমাম থাকবে 60 জন। তাহলে ম্যাক্সিমাম MLA 500 একটা রাজ্যে থাকতে পারে, আর মিনিমাম কমসে কম দরকার 60 জন। বিধানসভার মেয়াদ থাকে কত না বিধানসভার মেয়াদ 5 বছর। বিধানসভার মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করা যেতে পারে। কখন, কোন পরিস্থিতিতে না দেশে যদি জাতীয় জরুরি অবস্থা ন্যাশনাল এমার্জেন্সি থাকে তখন 5 থেকে বাড়িয়ে সেটাকে 6 করা যেতে পারে। ওকে, তবে সেটা পার্লামেন্টের অনুমোদন লাগবে। ঠিক আছে, বিধানসভার স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হয় কোথা থেকে না বিধানসভার নির্বাচিত সদস্যদের মধ্যে থেকে। এগুলো কিন্তু কিছু কিছু কোশ্চেন আমরা আলোচনা করে নিয়েছি আগে। বিধানসভার সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, কিন্তু রাষ্ট্রপতির ইমপিচমেন্টের সময় এরা ভোটদান করতে পারে না, এটাও কিন্তু আমাদের পড়া হয়ে গেছে। বিধানসভার সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, কিন্তু রাষ্ট্রপতিকে অপসারণের ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারেন না। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, তাহলে আমরা পড়ে নিলাম আরও যে ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো ভারতীয় সংবিধান থেকে আজকের এই ভিডিওতে। তো বাদ বাকি কোশ্চেনগুলো পেতে গেলে ভারতীয় সংবিধান থেকে যেগুলো ইম্পর্ট্যান্ট হবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য, তাহলে তোমাদের কি করতে হবে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওকে লাইক করো, কমেন্ট করে জানাতে হবে কেমন লাগছে। থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।